বর্ণগুলো আমরা আজকে জানবো কিভাবে আমরা বর্ণ লিখি। আজকে এখন বর্ণ বিদ্যাসাগর টাইপে এসে আমাদের লেখা অনেকের সৌন্দর্য ব্যাপারটা আছে। আমরা একটা কিভাবে সুন্দর করে লিখতে পারি, সে কিভাবে লেখা যায় সম্ভব, সেটা নিয়ম কানুনগুলো আজকে আমরা একটু আলোচনা করবো, দেখবো, চর্চা করবো। তো আমি যাই বোর্ডের দিকে চলে যাচ্ছি এখন। আজকে বিষয় হচ্ছে লেটারিং। সেটাই তো আমরা আজকে বিষয় হচ্ছে লেটারিং। লেটারিংটা আমরা কিভাবে না লেটারিংটা আমরা কিভাবে লিখব। এখন আমরা শুরু করে নয়, একটু বড় করে করতে হবে। আপনারা যখন পেজে লিখবেন বা আমাদের পরীক্ষা যখন আসবে, তখন একটা নির্দিষ্ট মাপ লেখা থাকবে। সেটা হতে পারে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিতে পারে, 1.5 ইঞ্চি দিতে পারে, 3 ইঞ্চি দিতে পারে। আর কোনো একটা ওয়ার্ড তুলে দিতে পারে, যেমন আমার মাতৃভূমি বাংলাদেশ, এই একটা ওয়ার্ড দিল, বা আমার প্রিয় দেখুন একটা সেন্টেন্স দিতে পারে, বাক্য দিতে পারে। তো ওই বাক্যটা আপনার দেখে বা বলে দিতে পারে কোন বাক্যটা লিখুন, বা আপনার ইচ্ছা মতো 10টি ওয়ার্ডের একটি বাক্য লিখুন, বা 15টি ওয়ার্ডের এরকম একটা কিছু একটা দিলে পরীক্ষা হবে। আর মাপটা দেওয়া থাকে এত, আপনার 3 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তো আমরা আমার যে দেখে বোর্ড, আপনারা খাতায় লিখবেন 2 ইঞ্চির মধ্যে, 2 ইঞ্চির মধ্যে। 2 ইঞ্চি কিভাবে, আমাদের এই যে এই একটা লাইন আছে, আমরা যখন বাংলা হাতের লেখা লিখতে যাই তখন আমাদের 3টে লাইন দেওয়া আছে, একটা করে লাইন দেওয়া আছে, ইংরেজিতে গেলে 3টা। আমরা আজকে বাংলা শুরু করবো লেটারিং। আজকে বিষয় হচ্ছে লেটারিং বাংলা হাতের লেখা আমরা আজকে শিখবো। বাংলা হাতের লেখা আজকে আমরা শিখবো। হাতের লেখা বাংলা কিভাবে লিখতে হয়, অক্ষরগুলো কিভাবে লিখতে হয়, সেটা আজকে আমরা জানবো। তো আমাদের যখন আমরা রাজশাহী চারুকলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখন আমাদেরও একটা ক্লাস ছিল লেটারিং, যেটা আপনাদের সিলেবাস দিয়েছে যে 1 বছর একটা ডিপ্লোমা কোর্স দিয়েছে। সেটা হচ্ছে আমাদের 5 বছর, 6 বছর, 7 বছরের একটা কোর্স, পুরো আপনাদেরকে 1 বছরে সেটা কভার করতে হবে। এটা আসলে আদৌ সম্ভব না 5 বছর বাদ করে। আমরা যেটা আলোচনা করছি, আপনাদের ক্লাস নিচ্ছি বা আপনার ক্লাস করছেন, আপনাদের মেমোরিতে একটু ঢুকে দেওয়া, কিভাবে আমরা ড্রয়িং করি এবং কিভাবে আমরা লেখা শিখবো, কিভাবে আমরা ডিজাইন করবো, পুরোটাই আলোচনা করতে আমাদের অল্প সময়ের মধ্যে আসলে কভার করা সম্ভব না। আমরা না হলেই নয়, যেগুলো আমরা দিচ্ছি সেটা আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যে আপনারা যদি এর থেকে এর বিনিময়ে আপনার নতুন কোনো কৌশল, কোনো নতুন সৃষ্টি করতে পারেন, তাহলে আরো ভালো হয়। যত প্র্যাকটিস করবেন, যত চেষ্টা করবেন, তত নতুন আপনারা সৃষ্টি করতে পারবেন। তো লেটারিং আমি এটা এইখান থেকে এখানে আপনার বোর্ডে এখান থেকে এটা 2 ইঞ্চি মনে করুন।
মনে করেন আপনাদের এইটা বোর্ডে আপনাদের কাগজে এটা 2 ইঞ্চি, আমি এখানে মাপি, এই যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির মধ্যে আপনাদের বর্ণটা লিখতে হবে। আমাদের বাংলা শব্দ আচ্ছা বাংলা লেটারিং করবো, সেটা আমাদের বাংলা অক্ষর কয়টি, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি। আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন মিলে 49টি সম্ভবত নাকি 50টি 49টি ছিল, এখন 50টি করে, হ্যাঁ 50টি। তো যাই হোক, এই যে স্বরবর্ণ আজকে আমি কিছু ধারণা দিই স্বরবর্ণ কিভাবে আমরা একজন ব্যানার লিখে, তারা কিন্তু শিক্ষিত না, যারা সাইনবোর্ড থেকে তারা অনেক সুন্দর একটা অক্ষর লিখে ব্যানার লেখে, সাইনবোর্ড লেখে, তাই না? তো এই যে ওরা কিভাবে লেখে, ওরা এই লেখাগুলো স্টাডি করেছে যে এই বর্ণগুলো কিভাবে লেখা যায়, বা আসলে সঠিক বিদ্যাসাগর টাইপ বা কম্পিউটার টাইপ কিভাবে আমরা লিখবো। লেটারিং হচ্ছে আপনার 2 প্রকার। আমি লেটারিং একটা আলোচনা করবো। স্যার একটু স্টপ, নেটটা ছেড়ে দিয়েছে তো, নেট ছেড়ে দিয়েছে। কন্টিনিউ করুন, মানে 5 মিনিট আগ থেকে কন্টিনিউ করুন। আপনি আগে যেটা কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে যে শুনতে পাচ্ছি কিনা একটু বললে ঠিক। আপনি শুনেন, আমি তো শুনতে পাচ্ছি না, ওরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি ইতিপূর্বে যে কথাগুলো বলেছি সেগুলো আপনাকে শুনেছেন? শুনছেন? শোনা গেছিল? হ্যাঁ, কিছু কথা শোনা যায়নি, কারণ নেট ডিসকানেক্ট হয়ে গেছিল তো। আচ্ছা, আমি আবার পূর্ব থেকে শুরু করছি। যে আসলে আমাদের বিষয়টা হচ্ছে লেটারিং। লেটারিংটা হচ্ছে আজকে আলোচনা করবো আমি বাংলা। লেটারিং আমাদের হচ্ছে বর্ণগুলো আমরা আসলে ইতিপূর্বে যেসব আমরা অক্ষর শিখেছিলাম বা জানছিলাম, আসলে আমরা এখনই লিখতেছি, সেই শিশু শিক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত ডিগ্রি পাস করতে, মাস্টার পাস করছি, যে এই এখনো আমরা বর্ণের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত, প্রতিদিনই লেখা হচ্ছে কোনো না কোনো কিছু। আসলে তো আপনাদের কৌতূহল হতে পারে যে আসলে আমরা লিখতে তো পারি, তাহলে আমাদের লেটারিং কি শিখাবে, এটা কৌতূহল। আসলে আমরা লেখাটা কি করে শিখাবে? আসলে লেখাটা হচ্ছে আপনার লেটারিং হচ্ছে আমরা এটা একটা বাণিজ্য, আমাদের শিল্পকর্ম। এই শিল্পকর্মটা হচ্ছে যে আমরা এই যে লেটারিংটা শিখছি, সেটা হচ্ছে আপনাদের কি আমরা এটা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারি। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে, গ্রাফিক ডিজাইনের মধ্যে। গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে বাণিজ্য, ঠিক আছে? তো এই লেটারিংটা আমরা শিখে পরে আমাদের কাজটা কি হবে? আমাদের অনেক কাজ আছে। আমরা এই লেটারের মাধ্যমে আমরা ব্যবসা করতে পারবো, আমরা কম্পিউটার টাইপে করতে পারবো, আমরা বিভিন্ন কাজে, আমাদের বাণিজ্যিক কাজে, আমরা ব্যবসার কাজে বা চাকরি ক্ষেত্রে না, ব্যবসা কাজে আমরা যদি কোনো বিজনেস করতে যাই, তখন আমরা একটু সাধারণ উদাহরণ দিচ্ছি। যারা আমাদের সাইনবোর্ড লেখা থাকে, তারা কি বাণিজ্য করতেছে না? তারা সাইনবোর্ড লিখে ব্যবসা করছে না? যদি লেখাটা লিখতে না পারতো, তারা কি আজকে সাইনবোর্ড লিখতে পারতো? আমরা অনেকেই একটা বাড়ি ভাড়া বা অনেক কিছু বিভিন্ন সাইনবোর্ড লিখতে গেলে আমরা একটা সাইনবোর্ডের দোকান নিই, তারা লিখিয়ে দেয়, তাই না? তারা তো আমাদের এই লেটারিং এর মাধ্যমে লিখে তারা ব্যবসা বাণিজ্য করছে, সংসার চালাচ্ছে, ইনকাম করছে। তো এই যে আমরা যে আজকে লেটারিংটা, তো এই লেটারিংটা সেই লেটারিংটা শেখানো হবে যে আমরা বাণিজ্যিক দিকতে আমরা নিব, যে আমাদের কিছু অভিজ্ঞতা থাকা দরকার জীবনে। অনেক শিক্ষার কিন্তু শেষ নেই, তাই না? এই যে আমরা মাস্টার্স পাস করেছি, ডিগ্রি পাস করছি, সেই ছোটবেলা থেকে আসলে আমরা এই ক্লাসে চারুকলার বিষয়টা আমরা কিছুই জানতাম না, তাই না? আমরা এখন এই চাকরি করার বিষয়টা এসে তো আমরা অনেক কিছু জানতে পারছি, তাই না? তো এই যে আমাদের এখানে একটা শিক্ষার গ্যাপ আছে, তাই না? আমরা শিক্ষিত হলে সব শিক্ষিত না, আমরা যে কোনো সাইড নিয়ে পড়াশোনা করেছি,
আরো শিক্ষা অনেক সাইড আছে যেটা আমরা এখনো কিছুই জানি না, জানিই না ছোট কথা। তো আমাদের এই প্রতিষ্ঠানে একটা আমাদের শেখানোর একটা সুন্দর একটা দায়িত্ব নিয়েছেন, তাই না? এই যে আমরা একটা শিখতে পারছি নতুন একটা, আপনারা যারা ভর্তি হয়েছেন তারাও কৌতূহল হিসেবে আপনারা ভর্তি হয়েছেন যে আপনারা কিছু শিখবো। এতদিন লেখাপড়া করছি জেনারেল লাইনে, আমরা আজকে 4 লাইনে পড়াশোনা করবো। তো এই যে কৌতূহলটা, এইটা কৌতূহলের জন্য আমরা আজকে নতুন পর্যায়ে যাচ্ছি। আসলে লেটারিং হচ্ছে 2 প্রকার। লেটারিংটা হচ্ছে 2 প্রকার। আমরা লেটারিং 2 প্রকার কিভাবে, একটা হচ্ছে বিদ্যাসাগর টাইপ বা কম্পিউটার লেটারিং 2 প্রকার সাধারণত। সাধারণত বর্ণত 2 প্রকার। এটা হচ্ছে কম্পিউটার টাইপ কম্পিউটার টাইপটাকে আমরা বিদ্যাসাগর টাইপ বলবো। না, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে নিচ্ছে। কম্পিউটার হচ্ছে বিদ্যাসাগর টাইপ, আর আছে মনো টাইপ। আর একটা আছে মনোটাইপ। এই যে মনোটাইপটা হচ্ছে বিদ্যাসাগর টাইপটা কি, আমাদের বিদ্যাসাগরতে যেটা আমরা শুধু বর্ণ শিখেছি। আর মনোটাইপটা হচ্ছে যেমন আমি, এই মনোটাইপটা হচ্ছে কি বিদ্যাসাগর টাইপ। বিদ্যাসাগর টাইপটা কি, যে আমরা ওটাকে আমরা কিভাবে লিখেছি, যে আমরা বর্ণগুলো এইভাবে দেখি, তাই না? এই যে বর্ণসা আমরা যেটা আমরা এখন যেটা খাতায় আমরা লিখি বা খাতায় লিখে পরীক্ষায় পাস করি বা এখন যেটা লিখি, সেটা আমাদের বিদ্যাসাগর টাইপের মধ্যে পড়ে না। সেটা হচ্ছে আমাদের বর্ণটাইপ। আমরা এই সরলটাকে বিদ্যাসাগর টাইপে যখন যাব, না বিদ্যাসাগর বর্ণটাইপ, মনোটাইপে যখন নেবো, এই সরলটাকে আমি অলঙ্কৃত করবো, অলঙ্কার মানে নতুন একটা কিছু ডিজাইন করবো। ঠিক আছে, ডিজাইন দেবো আমার মনের মতো। এই সরলটাকে রেখে আমরা এই বর্ণটাকে বোঝানোর চেষ্টা করি, আমরা যেন ওই বর্ণটা বোঝা যায়, এটাকে আমরা অলঙ্কৃত করবো, মানে আরো এটা অন্যভাবে নিয়ে যাবো, যেটা আমাদের অন্যভাবে চলে যাবে। যেমন আমি এটা লিখলাম, এটা আছে মনের মতো টাইপ। আমি আমার এই বর্ণটাকে এইভাবে না লিখে আরো অন্যভাবে লিখতে পারি। আমি একটু ডিজাইন করছি, আমি আরো এটাকে সাজাচ্ছি, এই লেখাটাকে আমি বর্ণটাকে মূল অংশটা রেখে আমি বর্ণটা যাতে চেনা যায় এটা সরল হবো। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি। এভাবেও লিখতে পারি, যেভাবেই আমার খুশি। আমাদের মনের খুশিতে আমাকে মূল অংশটাকে ধরে রেখে আমরা যেভাবেই লিখি না কেন, আমরা একটা কি অটার জন্য বোঝা যায় যেটা আমাদের সরল, ওইটাকে গঠন অনুযায়ী চেঞ্জ করতে হবে। কি সমস্যা?
তো এই যে বিদ্যাসাগর টাইপটা, আমরা এই যে বিদ্যাসাগর টাইপটা এটা আলোচনা করেছিলাম। তো বিদ্যাসাগর টাইপটা এইভাবেই হবে। আর আমরা আজকে শিখলাম আসলে লেখা বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিদ্যাসাগর টাইপ আর আছে কি টাইপ বলেন, মনোটাইপ। মনোটাইপ। তো এখন আমি বিদ্যাসাগর টাইপের মধ্যে চলে যাচ্ছি, মনোটাইপটা করে দেখাচ্ছি। আমি বলেছিলাম যে আসলে এই যে বিদ্যাসাগর টাইপটা আমরা কিভাবে করতে, এটা আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি লিখবো। এটা 2 ইঞ্চি আমার বোর্ডে 2 ইঞ্চি, আপনাদের খাতায় 2 ইঞ্চি মেপে নেবেন, 2 ইঞ্চি মেপে নেবেন। তারপরে আমি এখানে একটা লাইন দেব, এই 2 ইঞ্চির ভিতরে এই লাইনটা। এখন বর্ণ আমরা আসলে তটাকে এই স্বরে ও ত, আমরা স্বরে ও ত অনেকে আমরা লিখি যে এই লেখা লিখে এইভাবে আমরা লিখি, তাই না? এই স্বরে ও ত আমরা এইভাবেই লিখি অনেকে, বা এটা কিন্তু আসলে এটা কেটে যাবে, এটা হবে না, এটা হবে না। আমরা স্বর ও ত, স্বর ও তটা হচ্ছে আমরা এই যে লেখা আমাদের গ্যাপটা যে আছে এটাকে সমান 2 ভাগে ভাগ করব। সমান 2 ভাগে ভাগ করব। আমি স্বর ও তয়ের মধ্যে আমরা কোন কোন বর্ণ করতে পারি? স্বর ও, তাই না? তারপরে হচ্ছে একটু বড় করে রস্বই, না এটা বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা, তয় এখানে নিচে তো এই যে ত, আমরা তয়ের মধ্যে কোনটাতে আমরা পাচ্ছি? ত, এই যে একটা ত আমাদের বর্ণর ত, আর একটা রস্বই ত, স্বরের ত, তাই না? স্বরের ত, এখানে আমরা স্বরের ত পাচ্ছি। আমরা আরেকটা পাচ্ছি সে রস্বই ত, এটাও আমরা একটা ত পাচ্ছি। রস্বই কিভাবে আমরা লিখবো? এই যে রস্বই তটা আমরা কিভাবে রস্বই ত হলো, এই যে এইভাবে আসে এখানে, এটা আমরা এই অংশটাকে আমরা ত মনে করবো, ঠিক আছে? রস্বই ত আর হ, রস্বই আর হ, আমরা এই বর্ণগুলো আগে খুঁজে নেব, ঠিক কোন কোন বর্ণের মধ্যে আমরা তয়ের পাচ্ছি, দেখতে পাচ্ছি, তয়ের মতো দেখতে পাচ্ছি, তাই না? কোন কোন বর্ণগুলোতে আমরা তয়ের মতো দেখতে পাচ্ছি সেগুলো আমরা আগে বর্ণ খুঁজে নেব। এই বর্ণের মধ্যে আমরা পার্থক্যটা হচ্ছে রস্বই ত, স্বরের ত, স্বরের ত, তাই না? এই যে এই তগুলো আমরা আসলে কতটুকু ত দিতে পারি, আর মেনলি ত, এই তটা কতটুকু হতে পারে, এইটা আমাদের এই ভাগটা আমাদের জানতে হবে, তাহলে আমরা বর্ণটাকে শুরু করতে পারি। এখন স্বরের ত, আমরা এই বর্ণটাকে আমরা এই গ্যাপটাকে 2 ইঞ্চি কেটে 2 ইঞ্চি কেটে আমরা সমান ভাগে ভাগ করে নিলাম। নেওয়ার পরে আমি যখন স্বরের ত লিখবো, এটা 2 ইঞ্চির মধ্যে সমান ভাগ করে নিলাম। এই তটাকে আমরা সমান ভাগ করবো, আমরা এই তটাকে আমরা এই তয়ের মধ্যে ফেলি। আর ত লেখাটা আমরা সাধারণত সহজে সোজা লেখি, তাই না? হ্যাঁ, এই আমরা তটা সোজা যাই, তর প্যাটটা গঠনটা হবে এইভাবে আসে, এই প্যাটটা এইভাবে যাবে, এই আমরা সাধারণত তটা অনেক সময় এইভাবে লিখি, তাই না? এটা আমাদের হচ্ছে মনোটাইপ। আমরা তটা ইয়েটা রেখে আমরা ওইটা লিখলাম। এই তো আমরা বিদ্যাসাগর যখন ত যাবো তখন আমরা এই তটাকে এইভাবে নিব, এই প্যাটটা এই যে এই লাইনটা এইভাবে যাবে, সোজা আসবে না। এখান থেকে আমরা এই যে এই মাথা আমরা একবারে মাথায় লাগাবো না, মাথা না লাগে এই যে এখান থেকে আসে এই আমরা তখন নিচের প্যাটটা তো এই যে এখান থেকে আমরা এটা চলে যাবো, এখানে লাগবে না, এই যে এই জায়গাটাতে লাগবে না। এখানে যদি আমরা লিখি একটা কি কম্পিউটার টাইপের টটা হয়ে গেল, তাই না? কম্পিউটার টাইপের টটা আমরা পেয়ে যাচ্ছি ডাবলিং করে যেভাবে লেখা। এখন এই যে তটা আরো তো বড় হতে হবে, কারণ আমাদের এখানে নিচে নামতে হবে, তখন আমরা বড় করে লিখতে পারবো।
তারপরে এখান থেকে আমরা স্বয়র এই অঙ্কটা নিব। প্রয়োজন অনুপাতে আমরা একটু কম বেশি করতে পারি। আমাদের তটা স্বরের তটা যখন আমরা এখানে এই এতটুকু গ্যাপ থাকবে, হ্যাঁ এই স্বরের তটা হবে ছোট হবে, স্বরের তটা এই জায়গাটা ছোট হবে, এই তটা ছোট হবে, এই লেখাটা আসে এই লাইনের সাথে লাগিয়ে যাবে, লেখাটা এসে লাইনের সাথে লেগে যাবে। ঠিক আছে, আমি আগে ডাবলিং করছি না, দেখাচ্ছি। এই যে তটা আমাদের লিখতে হবে, এই যে তটা, এই যে আমি বললাম যে মাঝখানের লাইনে আমরা একটা মনে মনে, এটা আমরা মনে মনে বা ডট ডট দিয়ে করতে পারি। এই তটা যতটুকু প্রয়োজন মতো আমরা এই স্বরের তটা একটু ছোট হবে, সাধারণ ততে একটু ছোট হবে, তাই না? সাধারণ ততে একটু ছোট হবে। এখন সরল লেখা যদি পারি, আমি সরল লেখা লিখতে পারবো, তাই না? সরল লেখা লিখতে পারি যদি সরল, এবং রস্বইটা যাবে তখন আমরা এখন আসি রস্বই। রস্বইয়ের প্যাডটা যাবে এই দিকে যাবে, এই প্যাডটা যাবে এদিকে সরে যাবে। সরাসরি আমরা রস্বই অনেক সময় লিখি কি এইভাবে লিখি, তাই না? তাই না? তো আমরা রস্বই তটা যখন আমরা রস্বই অরিজিনাল যদি লিখতে যাই তখন আমাদের রস্বইয়ের প্যাডটা এইভাবে যাবে, এই লেখাটা এই লাইনটা এসে থামবে ঠিক এই সোজা করে, এর বাইরে যাওয়া যাবে। তো আমরা তখন এই যে লেখাটা দেবো এখান থেকে আসে এইভাবে আমরা দেবো। এখন এটাকে যদি আমি কি মোটা করে লিখি তাহলে আমার ডাবল করতে হবে। ডাবল করতে হলে এই যে আমাদের ডাবল করতে হলে এই যে এখান থেকে এখান থেকে এইভাবে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসার পরে এখান থেকে এইভাবে যাবে, এইখান থেকে আসে এই যে এই মাথাটা থেকে আসে এটা এইভাবে যাবে, আর এখান থেকে আসে এইটা এইখানে যাবে। হ্যাঁ, মোটা করে যখন আমরা লিখবো এই মাথাটা অনু করে আমরা এখান থেকে এখানে চলে যাব, তারপরে এখান থেকে আসে এই যে এই মাথাটা আসে এই জায়গাটা থামবে, এই যে এই লাইনটা আসে এখানে যদি থামবে তখন এটা এইভাবে যাবে, যাওয়ার পরে এখান থেকে আসে এটা থাকবে। ঠিক আছে, বর্ণ লেখাটা বাংলা অক্ষরে বর্ণ পড়াও কঠিন, লেখাও কঠিন, অনেক লিখতে হয়, অনেক জানতে হয়। ইংরেজিতে 26টি বর্ণ খুব সহজ, ইংরেজি লেখাটা খুব সহজ এবং পড়াটাও সহজ। আমরা আসলে ওটাকে কঠিন মনে করি, বিদেশি ভাষা বলে, তাই না? কিন্তু আসলে বাংলা ভাষা লেখা এবং পড়া অনেক কঠিন। ঠিক আছে, এই যে বর্ণগুলো এইটা কিন্তু আর্ট, আপনারা যদি না প্র্যাকটিস করি এটা কিন্তু আর্ট, তাই না? এটা একটা আর্ট। আমরা যে অক্ষরগুলো লিখি সেটাও কিন্তু আর্ট। সুন্দর করার জন্য যতটুকু চেষ্টা, আমাদের নিয়মগুলো জানতে হবে আসলে সুন্দর জিনিসটা কি, আমরা সঠিক সুন্দর আমরা সুন্দর বলতে আমরা লেখাটা সুন্দর লেখা, আমরা মনোটাইপ দিয়ে আমরা সুন্দর লেখা লিখতে পারি। অনেকেই অনেক সুন্দর হাতে লেখা আছে, তাই না? খুব সুন্দর লেখা আছে, সেটা হচ্ছে মনোটাইপের মাধ্যমে আমরা সুন্দর লিখতে পারি। বিদ্যাসাগর টাইপের অনুযায়ী আমরা কতটুকু সুন্দর করতে পারি সেটা তো দেখার বিষয়। বিদ্যাসাগর টাইপের সুন্দর করতে পারে যারা কমার্শিয়াল আর্টিস্ট, তাই না? তারা সাইনবোর্ড লিখে, তারা তাদের লেখাগুলো দেখে মনে হয় যে বইয়ের লেখা, হ্যাঁ একদম কম্পিউটার দিয়ে টাইপের লেখা, মনে আশ্চর্য লাগে যারা এত সুন্দর লিখতে পারে, তাই মনে হয় না? হ্যাঁ, রস্বইয়ের মাথাটা হবে এই যে আমরা এই যে অক্ষরটা শেষ আছে না এখানে, ঠিক এই জায়গা থেকে রস্বইয়ের মাথাটা চলে আসবে। রস্বইয়ের মাথাটা এখানে, আমরা অনেকে এখান থেকে দিই, ওটা ভুল। এই বর্ণটা শেষ প্রান্ত প্রায়ের দিকে আপনার রস্বইয়ের মাথাটা দিতে হবে। তারপরে আমি যাব দীর্ঘই। তো আসলে একটা অক্ষর লিখতে অনেক সময় লাগার বিষয়, তাহলে আমার এতগুলো বর্ণ কিভাবে আমি কভার করবো, তাই না? এই যে আমি বললাম স্বরে ও তটা কতটুকু আমার জানতে হবে, এই বর্ণগুলো এই অক্ষরগুলো কোন কোন বর্ণের মধ্যে পড়ে, এই তটা কোন কোন বর্ণের মধ্যে, ওটা আমরা একটু ধারণা নিই।
তাহলে ওখানে আমরা খুঁজে পেলে আমরা ওই যে ওই লাইনে যে যতগুলো ত আছে তার মানে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু একটা একটা করে করতে গেলে তখন আমাদের কি অনেক সময় কাটে। এখন রসইত আর ক্লাস না ক্লাস তো রসইত আর স্বরত্ব এটা এই পার্থক্যটা। আর আমরা সাধারণত ত যেটা আমরা লিখি সেটা লাইনের কাছাকাছি চলে যাবে। সাধারণত আমরা যেটা সরাসরি ত লিখি আমরা এই তটাকে আমরা এই ত নেব। আমার এই ত কোথায় আর এই ত কোথায়? সাধারণত কি ফুল দিতে হবে? হ্যাঁ, ফুল। আমাদের 2 ইঞ্চির মধ্যে ফুল লাগা লাগা ভাব থাকবে, আচ্ছা একদম লেগে যাবে না, লাগা লাগা ভাব থাকবে। আমাদের তর লেখার ইয়েটা জানতে হবে, আমরা সোজা লিখবো না, সোজা না, এই তটাকে একটু ভাঁজ করে একটু বৃত্ত একটা ইয়ে করে দিতে হবে। মানে এটা একটা আমরা ও লিখতে পারি, ও লেখাটাকে আমরা এখানে তয়ের একটা অংশ বের করতে পারি, তাই না? আমি জাস্ট বুঝাইলাম আর কি। এই যে এই ভাতটা হবে ওয়ের একটা অংশ। আমরা কিন্তু এটা কি আমাদের ও না না, এটা বৃত্ত। এটা আমাদের বৃত্ত। ওটা হবে কি ডিম্বাকারের মতো লম্বাটা হবে, তাই না? ওটা হবে, এটা আমাদের বৃত্ত, আর এটা হবে ও, তাই না? এটা হচ্ছে ও। বৃত্ত এবং ও এর মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? জি পার্থক্য আছে না? স্যার। তো আমার সাধারণত এই অক্ষরটা আমরা কি এইভাবে আমরা তয়ের আকৃতিটা আমরা এইভাবে গঠনটা নিয়ে নেব। তয়ের গঠনটা বুঝতে পারছি। আমাদের কি পার্থক্যটা এইটুকুই। আমাদের লেটারিং এর পার্থক্যটা এইটা, আমরা তটা আমরা ও এর মতো করে ওর গঠন অনুযায়ী আমাদের অক্ষরটা বর্ণটা লিখতে হবে। তাহলে স্যার 50টা যে বর্ণ আছে, হ্যাঁ 50টা বর্ণের যেটা তয়ের আকৃতি, হ্যাঁ, তখন আমরা ওই তটাকে আবার রসের তটা আবার দেখেন, হ্যাঁ। রসের তটা আবার রসের তটা যেটা এই অক্ষরটা আবার একটা এই দিকে যাবে, এই দিকে যাবে। রসের প্যাডটা যাবে এই দিকে, ডান পাশে সরে যাবে। আর সরের এই যে তটা এটা একটু নিচের দিকে যাবে। এই প্যাডটা নিচের দিকে আর এই প্যাডটা হচ্ছে ডানের দিকে। বুঝতে বোঝা গেছে? তখন আমরা এই রসের তটা যদি আমরা যদি এইভাবে সোজা আমরা এইভাবে ইয়ের মতো দেখি, তাহলে আমরা এটা মিলাতে পারবো না, সুন্দর হবে না, আমরা তখন সুন্দর দেখতে পাবো না। কিন্তু অরিজিনাল আপনাদের বিদেশকটা যে তটা আমরা এখানে যদি করি, তখন আপনার একটা ডান পাশে যাবে, তখন আমাদের তটা দেখতে রসিকে দেখতে টাইপের মতোই মনে হবে। ঠিক আছে? এই যে আমাদের পার্থক্যগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে লেখাটা আমরা সুন্দর করতে পারবো। যদি আমরা পার্থক্যগুলো বুঝতে না পারি বা লিখতে না পারি, তাহলে আমরা লেখাগুলো সুন্দর করতে পারবো না। তাহলে স্যার 50টা বর্ণের যে রস্বই, হ্যাঁ, প্রত্যেকটা বর্ণেই ভাগ আছে। শুধু রস্বইটা ওই রকম হবে, আর বাকি যে একটা তত আছে, হ্যাঁ, একটা তত একটা, এটা তয়ের মতোই। তয়ের মতো। মানে ওটা আর রসের তো আমি স্বরের তটা কেন বললাম যে আমরা তটা অনেকে স্বরের তটা বড় করে লিখে আমরা লিখি। হ্যাঁ, আচ্ছা। আমাদের বিদ্যাসাগর টাইপের তটা কতটুকু হয় এটা অনুপাত হচ্ছে যে আমরা মাঝখানের থেকে একটু বড় করে আমরা এই লেখাটা এই লাইনের সাথে আমরা মিশাবো, তাই না? তখন আমাদের বিদ্যাসাগর টাইপের ন্যায় দেখা যাচ্ছে, মনে হয় সুন্দর দেখা যাচ্ছে, তাই না? যদি আমি এই স্বরীয়ত্বটা দেখে আমি যদি এত বড় করে দিই বা এর থেকে একটু ছোট করলাম, তারপর দেখতে সুন্দর হবে না, তা একটা ভারী হয়ে যাবে, তাই না? বিদ্যাসাগরটা ঘটছে না।
তো আমাদের বর্ণ সম্পর্কে আমরা শিশু শিক্ষা বা বাংলা বইয়ের মধ্যে আছে আমাদের, আপনার অনেকে পাশাপাশি ঘরের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা বই পড়তেছে, আপনার বর্ণগুলো ভালো করে দেখেন, অক্ষরগুলো দেখেন, দেখে প্র্যাকটিস করেন। আমি এই 50টা বর্ণ যদি আমি শিখাতে যাই তাহলে আমার 50 দিন লাগবে, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আসলে বর্ণ কিভাবে আমরা এই সুন্দর লেখাটা আমরা কিভাবে বুঝবো। আজকে আমরা নতুন, আপনারা শুনলেন যে আজকে বর্ণ 2 প্রকার। আমরা তো জানি বর্ণ বাংলা বর্ণ, তাই না? এই বর্ণটাকে আমরা যখন আমরা ডিজাইন করে লিখি, অনেক সাইনবোর্ড ডিজাইন করে দোকানের নাম লেখা হয়, অনেক সুন্দর করে ডিজাইন করে লেখা হয় বর্ণগুলো, তাই না? অনেকে কম্পিউটার টাইপের মতো করে লেখে, অনেকে আবার বিভিন্ন সুন্দর অ্যাঙ্গেলে লেখে, তাই না? অনেক বর্ণ শোয়ানো ভাব আছে, অনেক বর্ণ খাড়ানো আছে, অনেক বর্ণ বাঁকানো আছে, তাই না? অনেক ডিজাইন করে লেখা হয়। সেটা আমাদের হচ্ছে মনোটাইপ, বিদ্যাসাগর টাইপ না, ওটা আমাদের বিদ্যাসাগর টাইপের মধ্যে পড়ে না। কি কয়েকটা বর্ণ লিখে দেন। হ্যাঁ, আমি দিচ্ছি। তো আমি এই বর্ণগুলো আমি আলোচনা করলাম, আপনারা একটা বুঝে নেন। আমি এখন অন্য বর্ণের দিকে যাচ্ছি, আরেকটা বর্ণের দিকে। আমি ত, রস্বই এবং দীর্ঘই আমরা কিভাবে, এই বর্ণগুলো একটু কঠিন টাইপের, দীর্ঘই বর্ণটা একটু কঠিন টাইপের। এই দীর্ঘইটা আমরা সাধারণত এই রস্বই ত যতটুকু হবে তার থেকে দীর্ঘই তটা আর একটু ছোট হবে, প্যাটটা উপর দিকে এই দিকে যাবে, উপর দিকে যাবে, একটু উপরে ভাব যাবে। তারপরে এখান থেকে আমরা এই যে লাইন লাগা কাছাকাছি থাকবে, এই যে এখানে আমি একটা দিলাম, এখানে একটা ভাব থাকবে, আর এখানে ঠিক পুরো একটা দয়ের মতো হবে। ওই 2 ইঞ্চির মধ্যে। হ্যাঁ, 2 ইঞ্চির মধ্যে। ফুল 2 ইঞ্চির মধ্যে। হ্যাঁ, ফুল 2 ইঞ্চির মধ্যে। ওটা আমাদের কোনো নিয়ম কল্পনা করা না, কল্পনা। এই যে আমরা যে এই যে প্যাডটা আছে, এই যে প্যাডটা 2 ইঞ্চির মধ্যে, 1.5 ইঞ্চির মধ্যে ফেলতে হবে, একটু কম বেশি হতে পারে। ঠিক আছে? এই যে আমরা তখন বর্ণ, আমরা যখন ছাপা হাতের অক্ষর, আমরা এখন বলবো ছাপা হাতের অক্ষর, তাই না? ছাপা হাতের অক্ষর আমরা বিদ্যাসাগর টাইপটাকে ছাপা অক্ষর বলতে পারি। ছাপা অক্ষর আমাদের যখন আমরা ইতিপূর্বে পড়েছিলাম তখন মনে ছিল ছাপা হাতের অক্ষর। এখন আমার স্পষ্ট মনে হলো যে আমরা ওই সময় পড়েছিলাম ছাপা হাতের অক্ষর। তো ছাপা হাতের অক্ষরটা আমরা এইভাবে আমরা আসে, এই যে দটা আবার দীর্ঘ এখান থেকে ওই দয়ের মতো আমরা রসের মতো, এই যে এখানে আমাদের অ্যাঙ্গেল আছে, ঠিক এই জায়গাটা আসে, এখান থেকে এখানে আসবে, আর এখান থেকে এটা আসে এখানে আসবে। এই যে আমাদের দীর্ঘের যে এই অ্যাঙ্গেলটা, এই যে দয়ের যে অংশটা, একটা দয়ের মতো, তাই না? তো এই যে একটা আমাদের ছাপা হাতের অক্ষর বা কম্পিউটার টাইপের অক্ষর বা বিদ্যাসাগর টাইপের অক্ষরটা আমরা আসলে লক্ষ্য করি যে আসলে ওই অক্ষরগুলো কোন থেকে কতটুকু, কোনটা দূরত্ব কতটুকু আছে, এটাও আমরা জানি না। যার কারণে আমরা সাইনবোর্ড বা ব্যানার আমরা লিখতে পারছি না, বা সুন্দর হাতে লেখা লিখতে পারছি না। তো আমরা যদি কোনো বিয়ের বাড়িতে অনুষ্ঠানে আমি যদি গায়ে হলুদ বা আমাদের জন্মদিনে যদি আমি এই বর্ণগুলোর সঙ্গে সম্পর্ক থাকে জানি, তাহলে আমি সহজেই আমার কোথাও লিখতে হবে না। আমি বর্ণগুলো সুন্দর পাশাপাশি কম্পোজিশন অনুযায়ী লেখা আছে। আপনার অক্ষরগুলো যখন শিখবেন তখন আপনার পাশাপাশি যখন বাক্য গঠন করতে যাবেন তখন একটা কম্পোজ আছে, কত ওই একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ দূরত্ব, আরেকটা বর্ণ দূরত্ব, তখন ওই কম্পোজটা ঠিক রেখে যখন আমরা বর্ণ ঠিক রেখে কাজ করবো, লিখবো, তখন আমাদের সুন্দর হাতে লেখা হবে। তখন আমরা যে কোনো সাইনবোর্ড বা ব্যানার বা গায়ে হলুদ বা জন্মদিন বা যে কোনো অক্ষর আমরা নিজেরাই লিখতে পারবো না? অবশ্যই পারবো। এই বর্ণগুলো আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বর্ণগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো এই যে আমি লেখা দিলাম বা আলোচনা করলাম, আপনাদের ধারণা দেওয়া। হ্যাঁ, ওইভাবে দীর্ঘই রসই দীর্ঘভাবে দিচ্ছে সেভাবে। হ্যাঁ। তো আমি এখন মূল ইয়েতে চলে যাচ্ছি। আপনারা এখন একটু প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিসটা দেখব। 5 মিনিট পরে আপনাদেরকে একটু সময় দেব 15 মিনিট বা 10 মিনিট। আপনারা প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমি কিছু বর্ণ লিখে দিচ্ছি এবং আলোচনা করছি। সরল আমি গেলাম।
স্বর আ লিখলাম না, হ্রস্ব ই। তারপরে লিখলাম আমি দীর্ঘ ই। দীর্ঘ ই লিখলাম। এখন আমি আলোচনায় যাচ্ছি। আমি স্বর ও লেখা যে কথা, স্বর আ লেখা সেই কথা, তাই না? আমি এখানে স্বর আটা লিখলাম না। যদি স্বর ও লিখতে পারি, আমি স্বর আ লিখতে পারবো। রস্যইতে একটু একটু চেঞ্জ আছে, রস্যইটা লিখলাম। দীর্ঘইতে একটু চেঞ্জ আছে, দীর্ঘইটা লিখলাম। এখন হ্রস্ব উ, হ্রস্ব উ যে আমাদের এই লাইনটা হবে, এই লাইনটার এই মাঝামাঝির একটু উপরে যাবে। এই লাইনটা এই উপরে যাবে, যাওয়ার পরে এখান থেকে আমরা একটু ভাঁজ করে নিয়ে এই যে এইভাবে এসে প্যাটটা ওই একটু ফাঁক করে লিখব। এই লেখাটা তো আমরা অনেকে লেখি করি, এটা বড় করে লেখে এখানে ছোট করে লিখি, তাই না? এই লাইনটা আমরা অনেক সময় বড় করে লিখি। আমরা যখন বিদ্যাসাগরের মনোটা কম্পিউটারটা করবো, তখন আমাদের এই রসই এই লাইনটা ছোট হয়ে আসবে, আর অর্ধেকের একটু উপরে যাবে, অর্ধেকের একটু উপরে যাবে। আমার রসের এই মাথা থেকে, এখান থেকে আমাদের কম্পিউটার স্যার আছে এখানে, উনি ভালো জানেন, আমার থেকেও আরো ভালো জানবেন, যেহেতু বর্ণ সম্পর্কে ওনার আরো বেশি জানা আছে। হাত দিয়ে আট করে নি যা কমপ্লিট আইডিয়াটা তো আছে যে বর্ণটা আছে কিনা। তো এই যে আমরা বর্ণ টাইপটা আমরা বিদ্যাসাগর টাইপটা আমরা দিলাম, স্বর আর উজ্জ্ব থাকলো, রস্য দীর্ঘ রস উ। রস্য উ লিখতে যখন লিখতে পারবো, আমরা দীর্ঘ উ লিখতে পারবো, তাই না? দীর্ঘ একই অবস্থা, রস্য আর দীর্ঘ এই বর্ণগুলো একই, তাই না? তো আমাদের আজকের পাশাপাশি আমি আজকে স্বরা রস্য দীর্ঘ রস্য দীর্ঘ পর্যন্ত চলে গেছি, কিন্তু আমার লেখা আছে রস্য উ পর্যন্ত। আমি কিন্তু বললাম যে দীর্ঘ রস্যও আমি যদি লিখতে পারি, দীর্ঘও লিখতে পারবো। এখন আমি আঁকবো রস্য দীর্ঘ রি। রিটা কিভাবে লিখবো? আমরা যখন হাতে লেখাটা লিখতে যাই, তখন রি এক ধরনের হয়। যখন আমরা বিদ্যাসাগর টাইপে লিখতে যাব, তখন আরেক টাইপের হবে, তাই না? তো আমরা রিটা আসলে এই যে ব এই প্যাডটা আছে, বটা প্যাড হবে এই মাঝামাঝি প্যাড, ব এখান থেকে আসবে এই বটা হবে এই মাঝামাঝি এই লাইন এসে এখানে বটা আমরা লিখতে পারি, এখান থেকে এখানে আসলো। এখন এই বটা থেকে আমরা এই একটু উপরে যায় এই লেখাটা লিখতে পারি। এখন এই যে এই জিটা হবে এই যে লাইনের নিচে, আর এই লেখাটার পরে যে একটা লাইন আছে আকারের মতো, এটা কিন্তু একবারে লাইনের মধ্যে লাগবে না, এই নিচে লাইনের সাথে লাগবে না। এটা লাইনের কাছাকাছিতে চলে যাবে, কিন্তু লাইনের সাথে একটু ফাঁক থাকবে। রি এখন আমাদের ভাবতে হবে আসলে পাশাপাশি অক্ষরগুলোর সাথে কোন কোন অক্ষরের সাথে মাত্রা আছে আর কতটুকু মাত্রা আছে, এটাও আমাদের জানতে হবে। স্বর অটা আছে পূর্ণ মাত্রা, রস্য এইটা হচ্ছে পূর্ণ মাত্রা,
দীর্ঘ এইটা হচ্ছে পূর্ণমাত্রা, আর এইটা হচ্ছে অর্ধমাত্রা। মাত্রাটা হচ্ছে এই যে এখানে আমাদের, এই যে এখান থেকে আমরা অর্ধমাত্রা বলবো, এটা মাত্রা। ও অক্ষরের যে উপরে লাইনটা হচ্ছে এটা আমরা কি বলবো, মাত্রা বলবো। মাত্রার সম্পর্কে আমাদের ধারণাও থাকতে হবে, তাই না? মাত্রার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কোন বর্ণে কতটুকু মাত্রা আছে সেটাও আমাদের ধারণা থাকতে হবে, তাহলে লেখাটাও আমাদের কম্পিউটার টাইপের সাথে মিলে যাবে। এখন আমি এই মাত্রার পাশাপাশি আমার আকারটা, আমরা বিদ্যাসাগর আকার যখন দিতে যাব তখন আমাদের আকারটা হবে এই একটা গাছের ডালের মতো, এই একটু উপরে যাবে, তারপরে এটা এখানে একটা ভাব থাকবে। যখন আমি মোটা অক্ষর লিখতে যাবো, ডাবল অক্ষর লিখে দেবো, তখন আমরা স্পষ্টভাবে আর ভালো বুঝতে পারবো, তাই না? তো আপনাদের একটু আইডিয়া দেওয়া হলো, আপনাদের ধারণা দেওয়া হলো যে আমরা রি পর্যন্ত চলে গেছি। এখন এ ওই ও ও, এখন এটা আমরা অনেক সময় লেখার সময় আমরা সোজা এইভাবে দিই, তাই না? আমরা সাধারণত লেখাটা এভাবে দিই, কিন্তু আমরা বর্ণ যখন লিখতে দেবো তখন এখানে একটা এর এইভাবে একটা ভাঁজ আছে, মাত্রা আছে, এখান থেকে ঘুরে আসে এই যে মাত্রাটা আমরা এইভাবে যে আমরা লিখলাম, এই যে মাথাটা দিলাম, এটা কতটুকু ভাঁজ হবে, কিভাবে হবে, এইটা এখান থেকে আসে, এইখান থেকে আমাদের এইটা এই মাত্রা চলে যাবে। হ্যাঁ, ফুল হবে আমাদের এর মাত্রাটা। এই যে মাথাটা আছে, এই মাথাটায় একটু আমাদের কারুকার্য এখানে একটু প্র্যাকটিস করতে হবে, আর এই গঠনটা আমাদের সুন্দর রাখতে হবে। বর্ণের সাথে আমাদের পরিচয় হতে হবে। বিদ্যাসাগরটা কম্পিউটারটা আগে রসয় প্রতিটা বর্ণের সাথে আমাদের ভালো করে পরিচয় থাকতে হবে, কোন বর্ণটা কি ধরনের। এই যদি লিখতে পাই আমরা, ওইটাই একই টাইপের লেখা হবে, এখান থেকে আবার ওইয়ের মাত্রাটা এইভাবে চলে যাবে, ওই। এখন ওটা আমরা একটা তয়ের ছোট ত ব্যবহার করব, ওর এই যে ছোট একটা ত ব্যবহার করলাম, পরের তটা একই মাথাটা রেখে এখান থেকে যে গোলটা আমি মাথাটা রেখলাম, এখান থেকে এই যে প্যাডটা আমরা সুতা দেবো না, একটা রসের প্যাডের মতো আমরা করব। এই যে এখান থেকে ভাঁজ হয়ে এখানে চলে গেল, এখানে আবার একটা ছোট ত এখন নিচে বরাবর এইভাবে চলে যাবে, আমাদের প্যাডটা এই দিকে চলে যাবে। মানে রসইয়ের যে আমরা প্যাডটা ডান দিকে চলে যাচ্ছিল, ঠিক ওই প্যাডটা প্রায় ডান দিকেই চলে যাবে। এই প্যাডটা যখন ডান দিকে চলে যাবে, নিচের তটা হবে আমাদের তয়, স্বাভাবিক তয়ের মতো একটা ত হবে। ও যখন আমরা পরিচয় পাওয়া যাবো, এই যে এই তো এখান থেকে এখানে যে প্যাডটা, এটার সাথে বরাবর এই সংযুক্ত থাকতে হবে। এখন আমরা এখান থেকে চলে যাবে গঠনটা ও ওই ও আমাদের স্বরবর্ণ লেখা শেষ হয়ে গেল। আমি আজকে স্বরবর্ণ লেখাটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা বাসায় বই দেখে, যেহেতু আমরা এখানে প্র্যাকটিক্যাল না, অনলাইনে ক্লাস, ওভাবে আপনারা যদি পাশাপাশি থাকতেন তাহলে আপনারা লিখে আমি হয়তো হাতে কলমে ওটা বুঝাই দিতাম যে আপনারা এইভাবে লেখেন, যেহেতু এখানে কোনো সুযোগ নাই। তাই আপনাদেরকে বই, আমাদের শিশু সাহিত্য 1 ক্লাস 1-এ বর্ণ শিক্ষার যে বইগুলো আছে, সেগুলো বইগুলো দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এর লেটারিং একটা পরীক্ষা আসবে, এটা অবহেলা নয়। প্রতিটা বিষয়, প্রতিটা সাবজেক্টে আপনার যেটা আপনার রুটিনে দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা প্রশ্ন আসবে। তার প্রত্যেকটা বিষয় আপনাদের গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে, তাই না? যদি আপনি মনে করেন আমি এটা লিখলাম না বা পড়লাম না, দেখলাম না, তখন আপনি লেটারিংয়ের যে প্রশ্নটা আসে আপনি উত্তরটা দিতে পারবেন না। এখন আপনি যা লিখতেবেন তাই বুঝাবেন দিয়ে চলবে, সেটাও হবে, পরীক্ষক থাকবে।
পরীক্ষা দেখবেন আপনার লেখাগুলো সঠিক আছে কিনা। আমি নিয়ম মাফিক যে কথাগুলো বললাম ওই নিয়ম মাফিক আপনাদের বর্ণগুলো আছে কিনা। যদি না থাকে সেটা আপনার বর্ণটা 0 হয়ে যাবে। যদি না থাকে আমার সূত্র অনুযায়ী যে বিদ্যাসাগর লেখার টাইপের যে সূত্রটা অনুযায়ী যদি আপনাদের বর্ণগুলো না থাকে তাহলে আপনাদের 0 হয়ে যাবে। আমি যদি আম আঁকতে গিয়ে কাঁঠাল আঁকায় আমের মতো আপেল আঁকি ফেলি তখন তো আমাকে নাম্বার দেবে, তাই না? আই এম ইটিং রাইস, আই ইট রাইস লিখলাম, আই ইট এমন দিলাম না, তাহলে তো আমাকে লেখা সেটা কি নাম্বার দেবে না। তা প্রতিটা জিনিস নিয়ম যায়, নিয়ম আছে, সূত্র আছে, তাই না? নিয়মটাই হচ্ছে আমাদের কি ব্যাকরণ আছে, তাই না? প্রতিটা এই বর্ণটা আমি যে লিখলাম এটা ব্যাকরণ দেখালাম না কিভাবে লিখতে হবে, তাই না? কোন বর্ণটা কতটুকু দ্রুত, কোন ক কতটুকু লিখতে হবে সেটা আমি আপনাদেরকে আইডিয়া দিলাম না, ধারণা দিলাম যে আমার কথাগুলো অনুযায়ী আপনার বইগুলো দেখবেন যে মিল আছে কিনা। অবশ্যই মিল তো থাকার কথা, অত একটু কম বেশি হতে আমার লেখার সময়, কিন্তু আসলে আমার কথাগুলো বা আমার নিয়মটা বইয়ের সাথে হুবহু মিল আছে। আমি যখন খাতায় আপনার সময় নিয়ে কাজ করবো ঠিক আপনাদের কম্পিউটার টাইপের মতোই মনে হবে যে আসলে আমি ওই টাইপই লিখছি, কম্পিউটার থেকে বের করে নিচ্ছি আমি যখন হাতে লিখতে যাবো। কিন্তু আসলে এখানে বোর্ড অনেক সময় একটু কম বেশি হতে পারে, তাই না? যাই হোক, আপনার খাতায় আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে 10-15 মিনিট সময় দেওয়া হলো, আপনারা আমার লিখে আমাকে একটু জানাবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা আপনার বর্ণগুলো ও থেকে ওই পর্যন্ত আপনার বা কি 11টা বর্ণ আপনাকে লিখে আমাকে দেখান, আমি দেখতেছি। আমি এখন 20 মিনিট বিরতি দিচ্ছি, আপনার 20 মিনিটের মধ্যে লিখে দেন। প্রথম অক্ষর হচ্ছে ক। আমি এই যে লাইনটাকে সমান দুকে ভাগ করলাম, এখন আমি কটা আমরা ক বর্ণ, কটা আমরা কোন অক্ষরে কোন বর্ণের মধ্যে আমাদের এই বর্ণ কয়ের ব যে আছে এটা কোথায় আমরা পাবো? ক, তারপর র, তারপর ব, তারপর ঝ, তারপর আর কি আছে? এর ব, ধ, এই যে আমি কয়ের যে বর্ণ ব, এই ব অক্ষরগুলোকে কয়টা বর্ণের মধ্যে পাচ্ছি। আমি যদি ক লিখতে পারি তাহলে এই বটা আমি ব লিখতে পাবো, র লিখতে পাবো, তাই না? আবার ঝ লিখতে পাবো, আবার ধ লিখতে পাবো। তাহলে আমাদের এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো আমাকে এই একটা অক্ষর একটা বর্ণ যদি আমি লিখতে পারি 1, 2, 3, 4, 5টা বর্ণ আমি লিখতে পারবো। আমাদের অক্ষরগুলো বের করে নিতে হবে যে আমি যেমন ত বললাম, তটা আসলে কোন বর্ণের মধ্যে আছে। তো আমরা ওইটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি যে ক শুরু করলে আমরা ক এবং র, ব, ধ, আরও হয়তো বর্ণ থাকতে পারে এরকম। তো ওই সব বর্ণ আমরা নিয়মটা একই নিয়মে করতে পারবো। এখানে আমি ক নেব, লাইনটার সঙ্গে হবে এই যে কয়ের যে এই বিন্দুটা আছে, এখানে একটা বিন্দু আছে, তাই না? এই বিন্দু থেকে একটু ঘেসে আমরা এখানে আমরা এই যে মাঝখানে যে লাইনটা আছে এখান থেকে আমরা বটা আসবে এইখানে। আমরা ঠিক বটা এই মাঝের যে অংশটা আছে এই জায়গাটা আসে, মাঝের যে কণাটা আছে এটা আসে লাইন লাগবে।
তারপরে আমাদের এই ক থেকে এখান থেকে আমাদের এই যে বিন্দুটা, এই বিন্দু এখানে কটা লাগবে না, বিন্দু থেকে একটু নিচে নেমে আসবে, একটু আসার পরে আমরা কটা এইভাবে আসে এই। এখন অনেকে এই সোজা করে আসি দেখে, সেটা কিন্তু না, আমরা কটাকে এইভাবে না লিখে কটা ঠিক এইভাবে আসবে। কয়ের যে অংশটা এইটা ঠিক এই জায়গায়, এই মাত্রাটার এই জায়গাটা আসে, থেমে যাবে। এখন আমরা ডাবল যদি করি, ডাবল হলে এই কয়ের ডাবল, আমাদের কর যে অংশটা আসবে, তাহলে আমরা কর যদি দেখতে পারি তাহলে আমাদের ডাবল অংশ এভাবে রান্না করে আমরা সরাসরি চলে যাই। ডাবলটা এখন তো অনেক সময় লাগবে। কয়ের নিয়ম যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ক লিখলাম, কয়ের মতো র লিখলাম, তারপরে ব লিখলাম, তারপরে র, তারপরে ঝ, ধোয়াটা বেশি সোজা হবে স্যার, ধোয়ার যে ইয়েটা একবারে সোজা নিচের লাইন থেকে হবে। ঝ, হ্যাঁ নিচে, এই লাইনটা নিচে লাগবে না, হ্যাঁ, ওইটা। নিচে লাগবে না, নিচে লাগবে না। না এইটা থেকে একটু উপরে যাবে। তারপরে ধ, তো আমি একটা বর্ণ দিয়ে আর একটা এই যে বয়ের যে আমাদের অংশটা, এই একই বয়ের অংশ দিয়ে আমাদের বর্ণ পাঁচটা লেখা হলো, এবং একটু চেঞ্জ ক এবং ঝ এবং ধ। এখানে আমরা র লিখেছি, ওরা তারপরে আমি আসি ক খ, খয়ের দিকে আছে। খটা আমরা খ এবং রিকে প্রায় একই শ্রেণী। খটা কিন্তু ক খ, খয়ের অংশটা যাবে এই পার্টটা যাবে এই,
এখান থেকে এখানে আসবে প্যাডটা, এখান থেকে আসে এই প্যাডটা এখানে যাবে, এখান থেকে এইভাবে আসবে। আসার পরে এই যে বয়ের মতো একটা ইয়ে আসবে, এখান থেকে এটা আসবে। আমাদের এই যে অংশটা, এই অংশটা ভালো করে দেখতে হবে। হঠাৎ আসলে দেখতে কিরকম, আমার শিশু শিক্ষক কম্পিউটার তাকে দেখা যায়, কাছে আমরা ওটা ওই এক কথা আপনারা আরো সহজভাবে করতে পারবেন, যেটা আপনার বাচ্চাদের ওয়ানের বইয়ের মধ্যে আমাদের বর্ণ শেখা কীভাবে শিখতে হয় সেখানে আপনারা পাবেন। বাসায় বসে বসে ক্লাস 1-এর বইগুলো ফলো করতে যদি পারেন, বর্ণগুলো যদি ফলো করতে পারেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে, মানে সহজ হবে। আমি জাস্ট ধারণা দিচ্ছি যে বর্ণগুলো কীভাবে লিখতে হবে, কোন নিয়মে লিখতে হবে। এখন আমি আসবো গ। গয়ের যে আমাদের প্যাটার্ন দিব, এটা অর্ধেকের এই একটু বেশি হবে, এই অঙ্কটা এই অর্ধেকের একটু একটু নেমে যাবে। আর এই অংশটা ঠিক মাত্রা কাছাকাছি চলে যাবে, মাত্রা বেশি উপরে যাবে না। এখান থেকে আমাদের গয়ের যে অংশ, এইটা এইভাবে আসবে। আগে দাড়ি হবে স্যার, হ্যাঁ, গোয়াটা তো দাড়িতে কি হবে? এটা আগে কি হবে? আগে আমরা শুরু করবো যে এখান থেকে, আমরা গয়ের যে অংশটা এখান থেকে আমরা শুরু করবো। এটার মাঝামাঝি আমাদের এইটা, এই যে এই লাইনের ঠিক মাঝামাঝি আসবে, আসার পরে এখান থেকে আমাদের ভাঁজটা চলে আসবে, আসার পরে এই যে লাইনটা, এটা এই মাত্রা বাইরে যাবে। আর এই জিনিসটা একটু হাফের নিচে চলে আসতে পারে। ক খ গ ঘ। ঘরটার প্যাডটা আমরা অনেক সময় এই যে উপর দিকে, এই প্যাডটা উপর দিকে যাবে, নিচের অংশ বয়ের এই জায়গাটা আসে থামবে, এই জায়গাটা আসে এই প্যাডটায় কাছাকাছি চলে যাবে এখানে। আর এই যে অংশ আছে বয়ের, আমরা যে অংশ মাঝামাঝিতে দিচ্ছি, এই বয়ের এই মাঝামাঝি থাকবে। আর এই জায়গাটা ঠিক এই মাথা সমান থাকবে। বয়ের প্যাডটা প্যাড কাটা ঘর, এই প্যাড উপর দিকে দেবে, এই আঙুলে দেবে। বয়ের অংশ থেকে এই আমরা ঘরের এই মাত্রাটা দিয়ে দেবো। আর হলো অন্য। তো আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখা গেল যে আমরা ক লিখলে আমরা কতটুকু বর্ণগুলো পাচ্ছি। আর আর কিছু কিছু বর্ণ একটু চেঞ্জ হয়েছে। কোথা থেকে শুরু করবো, আমরা লাইনটা দেখতে, এই লাইনটা যদি আমরা ফলো করি তাহলে দেখতে বুঝতে পারবো যে আমরা বর্ণটা কোন অংশ কতটুকু কীভাবে হয়েছে, তাহলে আমরা সহজভাবে বুঝতে পারবো। ক খ গ। আজকে আমাদের অনেক বর্ণ হলো, মানে এগিয়ে গেলাম। ক খ গ ঘ ঙ, আমরা এখন চয়ের দিকে দেবো। ক খ গ ঘ ঙ, আমরা র এটা গেছি, রয়ে আমরা অন্য লাইনে চলে গেছি, ছ অন্য লাইনে চলে গেছি, ধ অন্য লাইনে চলে। আমরা এই বর্ণগুলো ওই কয়ের বর্ণের মতো কোন কোন বর্ণগুলো আছে সেটা আমি ধারণা দিলাম। এখন চ, চ
চ আমরা সাধারণত এখান থেকে আসে এই যে এখান থেকে একটু ইয়ে করা হবে, এই যে এখান থেকে চটা আসে, আসার পরে চয়ের যে আমাদের ভাঁজটা, চয়ের ভাঁজটা ঠিক মাঝামাঝিতে ধরে নিই। চয়ের ভাঁজটা আসে এখান থেকে আসে, এই যে এইভাবে আসে এইখান থেকে, এই অংশ করে এইভাবে আসে, এইখান থেকে আমরা এইভাবে যাবো। এই যে চয়ের যে গঠনটা, চয়ের গঠনটা মনে রাখতে হবে, চটা কিভাবে লেখা হয়। চ আমরা এখান থেকে শুরু করলাম, তা আমাদের এই ভাতটা হচ্ছে চয়ের ভয়ের যে অংশটা আছে এখান থেকে আসে, এখান থেকে ভাতটা আসে এইভাবে যাবে। চয়ের যে ভাতটা আছে বা গঠনটা, সেটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এবং চয়ের পড়ার পাশে আমরা ছটা কিভাবে লিখবো, ছটা ঠিক এই যে অর্ধেকের কাছাকাছিতে যাবে, এই চয়ের ন্যায় পূর্ণ করে আমরা ছোট চ দিব। এটা ছয়ে চ, অর্ধেকের একটু নিচে নামতে পারে, অর্ধেকের একটু নিচে নামতে পারে, ছয়ের চয়ের ছ। এখান থেকে আমরা আসে এই যে এই লাইনটা আছে দুইয়ের মতো, এখানে ঠিক এই সুন্দর করে আসে, এখান থেকে আমরা এই বলে চ। চয়ের ছটা হবে, চটা হবে ছোট, এখান থেকে আসে এইভাবে আসে, এখান থেকে আমরা এইভাবে ছ। এখানে বর্গীর্য আমরা অনেকের সময় খারাপভাবে লিখি, আমরা বর্গীর্যটা আসলে খারাপভাবে লিখি, এই যে বর্গীর্যটা লিখি এইভাবে এইভাবে। আসলে বর্গীর্য এই যে লাইনটা রস্যউতের লাইনের মতো হবে না, বরং বর্গীর্যের এই লাইনটা একটু বাঁকা হবে, এটা আমরা ফলো করতে হবে, বাঁকা। এখন বর্গীর্যের এই অংশটা ছোট হয়ে আসবে, এই যে আমি একটু বাঁকা লিখলাম, বাঁকা নেওয়ার পরে এই ভাতটা ঠিক এই বরাবরে চলে যাবে, এই বরাবরে একটু উপরে যাবে, যাওয়ার পরে এই বর্গীর্যটাতে এইভাবে আসবে। এই বর্গীর্যের তয়ের মতো যে অংশটা, এটা নিচে লাগবে না, একটু নিচ থেকে উপরে যাবে। এখান থেকে আমরা এই অংশটা এইখানে দেখতে হবে, এখান থেকে আমাদের এই অংশ আসবে। আমি যদি সরাসরি বর্গীর্যটা এইভাবে লিখি, এইভাবে লিখবো, তাহলে হবে না। এটা থেকে এটা অনেক অনেক পার্থক্য। তা আমাদের বর্গীর্য এই ভাগটা একটু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। বর্গীর্য ধ লেখা হয়ে গেছে, ঝ আমি লিখেছি, বর্গীর্য ধ লেখা হয়ে গেছে। এখন আমাদের বর্ণ হলো, যেসব বর্ণ আমি করেছি এর বর্ণের মধ্যে যতগুলো বর্ণগুলো পড়ে আপনারা লিখে এই আগামী ক্লাসে আপনারা দেখাবেন বা পাঠাবেন, আমি দেখব। তো আজকে আমি একটু সময় দিলাম যে আপনারা লিখে আমাকে দেখান, বর্ণগুলো আমি দেখতে চাচ্ছি, আপনারা লিখে আমাকে দেখান। এই আগের স্বরবর্ণ 11টা, আর বাকি এখন যে কটা বর্ণ দেখলাম কতটুকু আপনারা প্র্যাকটিস করলেন বা চর্চা করলেন, যারা ক্লাস আমার দেখছেন বা করতেছেন আমাকে একটু দেখান। আমি একটু দেখতে চাচ্ছি, 10-20 মিনিট সময়, 15 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে দেখতে যাচ্ছি। আজকে এই পর্যন্ত শেষ ক্লাস। আমি এখন আপনাদের ক্লাস আমি দেখার জন্য, আপনাদের বর্ণগুলো লেখাগুলো দেখার জন্য আমি ক্লাসে অপেক্ষা করছি।